আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আপনাদের মধ্যে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে, সুইট ফ্যামিলির ভিডিও নিয়ে। দুই সতীনের সংসারের খুঁটিনাটি নিয়ে ঝগড়া লেগেছে, সেটারই একটা ভিডিও নিয়ে। আমার তো তাদেরকে খুবই ভালো লাগতো, বিশেষ করে তিশা আপুকে খুব ভালো লাগতো। আমি সব সময় তাদের ব্লগ দেখতাম, এতই ভালো লাগতো। কিন্তু সপ্তাহখানিক ধরে তারা কোনো ব্লগ দেয়নি, তবে আজকে দিয়েছে। আসলে ঘটনাটা কি, কেনই বা সপ্তাহখানিক দেয়নি? কারণ তাদের ছোট বউ চলে গিয়েছে, আখি। এই সংসার করবে না সে সাইদ ভাইয়ের কাছে ডিভোর্স চেয়েছে। সাইদ ভাই সেটাই পোস্ট করেছে ফেসবুকে। চলুন দেখি ভাইয়া কি পোস্ট করলো। ভাইয়া লিখেছে, ভেবেছিলাম চুপ থাকবো, কিন্তু না, বাড়াবাড়ি হয়েছে। তিশু আর আখির মধ্যে পার্থক্য কি জানেন? তিশা কোনো বিপদে আমাকে ছেড়ে যায়নি, আর আখি বিপদ দেখে হাত ছেড়ে দিয়ে চলে গেছে। তাই ঠিক পারলাম না, এটাই সত্যি। স্বামীর ভালোবাসা পেতেও না যোগ্যতা লাগে। আমার কাঁধে বর্তমানে 50 লাখ টাকার ঋণ, আর সেই মুহূর্তেই আখি চলে গেছে। কই, তিশা তো গেল না। যখন থেকে পেজে প্রবলেম, তখন থেকে আখির মানসিক সুখ নাই। এভাবে থাকতে পারবে না। যতদিন লাখ লাখ টাকা উড়াইছি, তখন ভালো লাগছে। শপিং কি তিশা একা করছে? গাড়িতে তিশা একা ঘুরছে? তাহলে ঋণ দেওয়ার বেলায় আখি পালালো কেন? তাও আমাকে না বলে আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে চলে যায়। একটাবার আমাকে আস্ক করার প্রয়োজন মনে করলো না। স্বামীকে এমনি। আমি এর আগেও কমেন্টে বলেছি, আমি আখিকে আমার কোনো খারাপ সময় পাশে পাইনি, আর এবারও সেম 50 লাখ টাকার ঋণ। বুঝতেছেন, আল্লাহ এর ইচ্ছায় সব ঠিক হবে, কিন্তু আমার মনের দাগটা কি যাবে? আর যাদের বিশ্বাস হচ্ছে না 50 লাখ টাকার ঋণ, তারা মঞ্জু বাজার আর গাড়ির শোরুমে যোগাযোগ করবেন। তারাই বলবে সত্যিটা নাকি মিথ্যা। সেম যখন আলিশা এনআইসিইউতে, মেয়েটা বাঁচবে কি বাঁচবে না আমরা জানতাম না। 7 লাখ টাকার বিল দিতে হয়েছে, তখনও আখিকে পাশে পাইনি। মানসিক যন্ত্রণা দিত আমাকে। ওই মুহূর্তে বলতো, কেন রাতে তারে পার্সোনাল সময় দেই না? আরে ভাই, তার বাচ্চা অসুস্থ, কিভাবে পার্সোনাল সময় দেবে একজন বাবা? কি পারে কখনো বাচ্চাকে রেখে বাসায় আসতে? যাই হোক, কিছু বলতে চাই না, এগুলো মাথায় আসবে না। সেটা বউ একটা থাক আর দুইটা, কয়দিন ফিজিক্যালি গ্যাপ হলে এত প্রবলেমের আগে আমি কারো দেখিনি। তারপরও আপনারা জানেন, আমাদের ইনকামের মেইন হলো ব্লগ। বা তিশু হসপিটালে বসে ব্লগ দিতে বাধ্য হয়েছে, তাও আখি একটু সাপোর্ট দেয় নাই যে এই কয়দিন ব্লগ আখি বানাক, তিশু একটু রেস্টে থাকুক। আচ্ছা, আমি হসপিটালে দৌড়ানোর জন্য তখন ইভেন্ট করতে পারিনি, বাট আমার তিশু আমাকে সাপোর্ট দিছে। সেলাই নিয়েও সে ব্লগ দিছে হসপিটালে থাকাকালীন। আপনাদের কি মনে হয় আনন্দে দিছে? টাকার জন্য দিছে, বাধ্য হয়ে দিছে। কিন্তু তখন আখির উচিত ছিল আমাদের পাশে থাকেনি। কিন্তু আখির যখন ডেলিভারি হয়, তখন টিস্যুই সব করেছিল। যেখানে টিস্যুর ডেলিভারি হয়েছিল সাবার স্পেশালিস্টে খরচ যাতে কম হয়, সেখানে উল্টা আখিকে নিয়ে গিয়েছিল এনাম মেডিকেলে। টিস্যু যাতে যত খরচই হোক, আখির যাতে কষ্ট কম হয়। আর টিস্যুর বেবি শাওয়ারে টিস্যুর ইচ্ছা ছিল 100 গরিব মানুষকে খাওয়াবে, সেখানে পারেনি সে। আমি গাড়ি কিনেছি, সব কিছু মিলিয়ে। তো তারপরে আখির বেবি শাওয়ারটা খুব বড় করেই করে টিস্যু নিজে। এত স্যাক্রিফাইস কিভাবে করে? টু বি অনেস্ট, আমি আখিকে ভালোবাসতাম না, বাট এই টিস্যু মেয়েটা বাধ্য করতো ভালোবাসতে। আখির সাথে বিয়ের পরে টিস্যু আমাকে খাইয়ে দেয় না, যাতে আখি দিতে পারে আর আমাদের বন্ডিং ভালো হয়। দিনের পর দিন টিস্যু আমাকে আলাদা রুম পাঠাতো আখির কাছে সম্পর্ক ভালো করার জন্য, কিন্তু আমি পারিনি ভাই। আমি ব্যর্থ, আমিই খারাপ। আখিকে ভালোবাসতে পারিনি। আমার বউয়ের জিদে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। আমি পারবো না ওর মতো করে কাউকে ভালোবাসতে। আচ্ছা, এভাবেই বলে, ওদের ঝগড়াটা এভাবেই হয়। কোশ্চেনের অ্যান্সার পাই না। আবার যাওয়ার পরে আখি বলল আয়াসকে, তো চলে যায় ছোট বউ। এর মধ্যেই ছোট বউ চলে যায় সংসার ফেলে। যাওয়ার পরে ফোন করে বলেছিল যে আয়াসকে দিয়ে দিবে, কিন্তু যখন আয়াসকে আনতে যায়, তাদের বাসার নিচে গিয়ে ফোন দেয় আয়াসকে দেওয়ার জন্য, কিন্তু তখন আখির বাবা বলে দেয় যে না, আয়াসকে দিব না, তোমরা চলে যাও।
ওকে, তাহলে আমরা খারাপরাই থাকি, ভালো মানুষেরা দূরে ভালো থাকুক, আর কিছু বলার নেই। ও আর একটা কথা, যে বউর কাছে আমার পরিবারের দাম নাই, আমার কাছে কেমনে তার দাম থাকবে? আমার বোন আমাদের বাসায় আসে না, অনেকের প্রশ্ন। ঝামেলা আখির সাথে সবাই জানে, কারণ বাসায় আমরা একারা থাকি না। বাসার একটা মানুষ ওর সাথে উপরের ফ্ল্যাটে যেতে চায়নি, যখন আলাদা হওয়ার কথা ছিল তখন কেন চায়নি? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখানে বলেছে যে আখি আগেও কয়েকবার ফ্ল্যাট আলাদা করতে চেয়েছিল, তখন বাসায় এতগুলো মানুষ ছিল, কিন্তু কেউ আখির সাথে উপরের ফ্ল্যাটে থাকতে চায়নি। চাইছিলাম এটা নিয়ে ভিডিও দিব, বাট অনেকে ভাববে ভিউয়ের জন্য করছি, তাই পোস্ট দিয়ে ক্লিয়ার করে দিলাম। ভাই আমার দোষ, সব পারলে মাফ করে দিয়েন। হ্যাঁ, এটা নিয়ে ভিডিও দিতে চাচ্ছিল, যাতে আমরা তো জনগণরা বলবো ভিউর জন্য ভিডিও করেছে, তাই ভিডিও দেয়নি, পোস্টের মাধ্যমে বলে দিয়েছে। এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমাদের আখি আপু কী বললো সেটাই দেখে নেই আমরা এবার। আখি আপু বলেছে, আমি কখনোই আমার স্বামীর বিপদের পাশে ছিলাম না। এখন একটা করে পয়েন্ট বলি। 1 নাম্বার পয়েন্ট, যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে। আজ যখন আমার পেটে, তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাদ তিশাকে রাজি করাইছে যাতে বিয়ে করতে পারে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট, লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলে তিশা আমার সামনে আহাদকে বলে বিয়ে করতে না করছিলাম, কেন করলে বিয়ে? এই কথাটা আমি নিজের কানে শুনছি 4 থেকে 5 বার, আর 2 বার শুনছি রাস্তা থেকে আইনা বিয়ে করছে। জাতপাত না দেখা বিয়ে করলে এমনই হয়। আমাদের সব ঝামেলা কিন্তু বলতে গেলে কিছু কমন ব্যাপার নিয়েই হয়। 3 নাম্বার, এখন ঝগড়ার মেইন ব্যাপারগুলা বলি। আমি যখন আহাদকে বললাম সারাদিন পার হয়ে যায়, তুমি আমাকে একটু হাক করো না কেন, আমাকে কেন একটু সময় দাও না? এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যালি করতে হবে। আমি এই কথা আহাদকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দিই, তখন তিশা কিছু বলতো না, বাট আয়াস হওয়ার পর থেকে তিশাও বলতে শুরু করে, আমার হাজব্যান্ডকে কেন তুই মেন্টালি প্রেশার দেস? আমি একটা বউ হয়ে যদি আমার জামাইকে আমাকে একটু ভালোবাসে, তাহলে আমি তার কাছে কেমন বউ? আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট, বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলা, তখন থেকে আমি চলে আসতে চাই, সবসময় আমাকে তিশাই আটকায়। একটা সময় তিশা প্রেগনেন্ট হওয়ার পর আমাকেও বলে বাবু নিতে, তখন আমি বাবু নেই। 5 নাম্বার, আমি জানি আহাদ আমাকে তিশার মতো ভালোবাসতে পারবে না। আমি কখনো আহাদকে ফোর্স করি না যে আমাকে তিশার মতো ভালোবাসো, তাই বলে আমাকে এমনভাবে কষ্ট দিতে হবে। দুইজনে গলায় লাভ বাইট নিয়ে ঘুরে, এগুলো দেখে আমার খারাপ লাগে না? এক বিছানায় শুইলেও তিশাকে জড়ায় ধইরা শুইয়া থাকে, আমি আমার মতো এক কোনায় পইরা থাকি, আমার কষ্ট হয় না নাকি আমি রবট? 6, আলিশা যখন মেডিকেল, তখন আমি প্রেগনেন্ট, 16 দিন পর বাসায় আসছে আমার সাথে দেখা করতে, তাও আমি রাগারাগি করার পর এইটা নিয়ে আমাকে কি ব্লেম দিল? আমি ফিজিক্যালি করার জন্য প্রেশার দিই। মেডিকেলে থাকা অবস্থায় আহাদের জন্মদিনে 2 দিন আগে আমি দেখা করতে যাই, তখন তিশাকে বলি আমি ভাবছিলাম আজকে আহাদের জন্মদিন, একটা কেক নিয়ে আসতে চাইছি। তখন আমাকে তিশা বললো এই অবস্থায় কেক আনলে আহাত লাথি দিয়া ফালাইয়া দিত। ঠিক 2 দিন পর যখন তিশা সারপ্রাইজ দিল, কই তখন তো আহাত কেক লাথি দিয়া ফালাই দিল না। 7, আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন পছন্দ করবে না? তারা যেহেতু ভিডিওতে আসে, আমি আশা করব সরাসরি যেন বলে আমাকে পছন্দ করে না। আর আমার ননাস, তার সাথে একবার ঘুরতে গিয়ে সিম্পলি একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, কিছুদিন পর ঠিক হয়ে যায়। আমার শ্বশুর আমাদের বাসায় কম আসা যাওয়া করে তার ছেলে আহাদের ব্যবহারের জন্য নয়। আমার বাবা মা কখনোই টাকা দেখে আসে নাই, আমার বাবা গরিব হলেও লোভী না। তিশার আম্মুকে যখন 5 লাখ টাকা দিয়ে স্বর্ণের চুড়ি কিনে দেওয়া হয়, তখন আমাদের মধ্যে কথা হয় আমাদের 3 পরিবারের জন্য কিছু না কিছু করবে। তারপর ঈদের মধ্যে আমার বাবাকে 1 লাখ টাকা দেওয়া হয়, আর আমার শ্বশুরকে তার ফার্মেসির নতুন করে ডেকোরেশন করে দেওয়ার কথা ছিল, বাট দেওয়া হয় নাই। আমাদের ঋণ শুরু হয় এখান থেকেই। 10, আমি যেই দিন আমার বাবার বাসায় আসছি, ঝামেলার কারণে আমার ফোন ভেঙে ফেলা হয়, আমার আইফোন। তারপর তিশার আইফোন আগেই বিক্রি করা হয় ঋণ দেওয়ার জন্য। আমার গহনা, তিশার গহনা বন্ধক দেওয়া আগেই। 11, আর একবার আয়াস যখন ছোট, আমি রাগ করে চলে যাই আয়াসকে রেখে, তখনও সেম ঝামেলা আহাদ আমার মধ্যে। তখনই ফ্ল্যাটে আমি তোর সাথে থাকতে, আমাকে এক ফ্ল্যাটে আমি তোর সাথে থাকতে পারবো না, আমার কাছে ছোট লোকই লাগে, তুই ওপরে থাক আমি নিচে থাকি। তিশা বলছে এই কথা। আচ্ছা, আমার কোনো মত ছিল না আলাদা ফ্ল্যাটে থাকা, এইভাবে থাকতে আমার মানসিক কষ্ট হয়, আমি ব্যর্থ, আমি পারি না স্বামীর মন জুগিয়ে চলতে। আর কথায় কথায় বিভিন্ন রকমের খোঁটা আমি পাচ্ছি
না, আমি চাই আহাত তিশা একসাথে ভালো থাক। আমার জন্মই নাকি ওদের মধ্যে বারবার ঝামেলা হয়। আমি এখন চাই না আমার জন্য আর কোনো ঝামেলা হোক। আমি আমার মতো ভালো থাকতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আখি আপু বলেছে, ঠিক আছে। আর কি বুঝলেন আপনারা এর মধ্য দিয়ে বলবেন আমাকে। তারপর আখি এটাও লিখে পোস্ট করে যে হ্যাঁ, আমি গার্মেন্টস কর্মী, এটা নিয়ে বিন্দু পরিমাণ আমি নিজেকে ছোট মনে করি না। আমি গার্মেন্টস কর্মী বলে আপনারা যদি আমাকে ছোট করে দেখেন, এটা আপনাদের সমস্যা, আমার না। বাংলাদেশে 80% মানুষ এই গার্মেন্টসে কাজ করেই পেট চালায়। আমি আমার জীবনে কখনোই কোনো কাজকে ছোট করে দেখি নাই। এখনও যদি আমার কোনো প্রয়োজনে গার্মেন্টসে কাজ করা লাগে আমি করব। এতে আমার বিন্দু পরিমাণ দ্বিধা লাগবে না, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা উপার্জন করব না। এটাও আখি লিখেছে তার ফেসবুকের নতুন আইডিতে। তার যে ভেরিফাইড আইডি ছিল সেটা এখন তার কাছে নাই আপাতত। সে বলেছে সে নতুন একটা আইডি খুলেছে আর সেখানে এই পোস্টগুলো করেছে। আর এগুলো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে এবং সাধারণ জনগণ কিছু আখির ফ্যানরা আখির পক্ষ নিয়ে কথা বলছে, তিশার ফ্যানরা তিশার পক্ষ নিয়ে কথা বলছে। আর সবাই এখানে বেশিরভাগ দোষই দিচ্ছে আহাত ছেলেটাকে, কারণ তারই দোষ ছিল। সে বউ রেখে আবার কেন দ্বিতীয় বিয়ে করতে গেল? তার তো উচিতই হয়নি আবার আরেকটি বিয়ে করার। যেহেতু সে তিশাকে খুব খুব ভালোবাসে, তারই ভাষ্য মতে সে তিশাকে খুব ভালোবাসে, আখিকে সে ভালোই বাসতে পারেনি, তাহলে কেনই বা তাকে বিয়ে করেছিল তিশার কথায়? আবার তারাই নাকি ঝগড়ার সময় বলেছিল, তিশা নাকি বলেছিল আখিকে ঝগড়ার সময় যে তিশা এই বিয়েতে রাজিই ছিল না, আহাত কেন বিয়ে করলো এই মেয়ে গার্মেন্টসের মেয়ে ছিল, গার্মেন্টসে চাকরি করত, গরিব ফ্যামিলির মেয়ে, কিন্তু দেখেই তো বিয়ে করেছিল। তো কমেন্টে জানাবেন আপনারা আপনাদের মতামত। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।